সাগর শব্দটা শুনলেই আপনার আমার চোখে ভেসে ওঠে বিশাল বিশাল ঢেউ আর বড় বড় সব জাহাজের চলাফেরা। কিন্তু আপনি কি জানেন 50 বছর আগেও যেখানে পানির বিশাল ঢেউ ছিল, রহস্যময়ভাবে আজকে সেখানে বিশাল মরুভূমি, যার নাম ছিল আরাল সাগর। বিচরণের এই পর্বে আরাল সাগরের ইতিহাস, আরাল সাগর কেন শুকিয়ে গেল এবং এর পেছনে কি কারণ ছিল, সেই সব কিছুই জানতে পারবেন। নামে সাগর হলেও আরাল সাগর মূলত একটি হ্রদ, কিন্তু এর বিশালতার কারণে মূলত সাগর নামে পরিচিত ছিল। 1960 সালের দিকে আরাল সাগর পৃথিবীর বুকে চতুর্থ বৃহত্তম হ্রদ ছিল। হ্রদের পানির উৎস হিসেবে দুটি নদীর সন্ধান পাওয়া যায়। উত্তর দিক থেকে সির দরিয়া এবং দক্ষিণ দিক থেকে আমুদরিয়া নদী থেকে পানি এসে মিশত আরালের বুকে। মাছ শিকারীদের নৌকায় সমাগম মুখর থাকত আরাল সাগর। আরাল সাগরের অবস্থান বর্তমান কাজাকিস্তান, উজবেকিস্তান এবং মধ্য এশিয়া বেষ্টিত। আরাল সাগর তীরবর্তী এলাকার আবহাওয়া মোটেও বসবাসের জন্য উপযুক্ত ছিল না। সেখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল 100 মিলিমিটার, যা যে কোনো প্রাণীর বসবাসের জন্য প্রতিকূল। এছাড়াও সেখানকার প্রতি লিটার পানিতে লবণের পরিমাণ ছিল 10 গ্রাম করে। হাতে গোনা কয়েক প্রজাতির সামুদ্রিক মাছ বেঁচে থাকত সেখানে, কিন্তু এই কয়েক প্রজাতির মাছই বিপুল পরিমাণে পাওয়া যেত আরাল সাগর থেকে। এর ফলে আরালের বুকে গড়ে ওঠে ক্ষুদ্র মৎস্য শিল্প। 67,000 বর্গ কিলোমিটার আয়তনের হ্রদটি 1996 সালের হিসাব অনুযায়ী প্রায় 70% শুকিয়ে যায়। মধ্য এশিয়ার দেশগুলোর অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আরাল সাগর শুকিয়ে যাওয়ার ঘটনা বর্তমান পৃথিবীর জন্য এক অশনি বার্তা। এর শুকিয়ে যাওয়ার পেছনে বিজ্ঞানীরা একমাত্র মানুষকেই দায়ী করেছেন। ইতিহাস ঘাটলে দেখা যায় আরাল সাগর শুকিয়ে যাওয়ার পেছনে মূল খলনায়ক তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 1960 সালের কথা। সেই সময় সোভিয়েত তুলাশিল্প তখনকার সফলতার শীর্ষে আরোহণ করেছিল। সোভিয়েত সরকার তাই বিশ্ববাজার ধরে রাখতে তুলার উৎপাদন বৃদ্ধি করার প্রকল্প হাতে নেয়। সিদ্ধান্ত নেওয়া হয় সির দরিয়া এবং আমুদরিয়া এই দুই নদীর পানিকে তুলাক্ষেতের সেচের কাজে ব্যবহার করা হবে। দক্ষ ইঞ্জিনিয়ারদের সাহায্যে নদীর পানি এনে তুলা চাষ অঞ্চলে সেচ দেওয়া হতো। ফলে আরাল সাগরের দিকে ধাবিত হওয়া পানির পরিমাণ দিন দিন কমতে শুরু করে। হ্রদের সাথে কোনো সাগরের সংযোগ না থাকায় আস্তে আস্তে পানির পরিমাণ কমে যায়, কিন্তু সোভিয়েত সরকার সেদিকে ভ্রুক্ষেপই করেনি। পানির পরিমাণ কমে যেতে থাকায় হ্রদের পানিতে লবণের ঘনত্ব মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায়। ফলে জলজ প্রাণীদের উপর বিরূপ প্রভাব পড়তে শুরু করে। আরাল সাগরের ধ্বংসের শুরু হয় সেখান থেকেই। অল্প যে পানিটুকু ছিল তাতেও বিভিন্ন গবেষণাগারের রাসায়নিক বর্জ্য, বিষাক্ত কীটনাশক, শিল্প কারখানার বর্জ্য আরাল সাগরের পানিতে নিষ্কাশিত করা হতো। 1960 সালের বিশাল হ্রদের পানি দ্রুত শুকিয়ে যেতে থাকে। স্থানীয় অধিবাসীরা বিষয়টি লক্ষ্য করে। আরালের পানির উপর নির্ভরশীল অধিবাসীরা উপায় না দেখে অন্য প্রদেশে চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ একটা এলাকার পানি শুকিয়ে গেলে সেখানকার আবহাওয়াতে বিরূপ প্রভাব পড়তে শুরু করে। ঠিক একইভাবে কাজাকিস্তান এবং উজবেকিস্তান নেতাদের মাথায় আসে আরাল সাগরের বিপর্যয়ের কারণে পুরো অঞ্চলের আবহাওয়ার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তারা বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেন। লম্বা খাল খনন করে দক্ষিণ সাগর থেকে পানি আনার প্রচেষ্টা করেন। তবে প্রযুক্তি ত্রুটি আর দুর্বল ব্যবস্থাপনার কারণে কোটি কোটি ডলার লোকসান হয় সেখানে। শেষ পর্যন্ত পুরো প্রকল্প বাতিল করে দেওয়া হয়। এরপর 2003 সালে কাজাকিস্তান সরকার ঘোষণা দেয় বাঁধ নির্মাণের মাধ্যমে পুনরায় নদীর পানি আরালের দিকে প্রবাহিত করা হবে। কিন্তু উজবেকিস্তানের সঙ্গে প্রকল্পের বিভিন্ন ইস্যুতে একমত হতে না পারায় পুরো আরাল সাগর জুড়ে বাঁধ নির্মাণের প্রকল্প স্থগিত করে দেওয়া হয়। 2008 সালে দ্বিতীয় বাঁধ নির্মাণের মাধ্যমে পুনরায় উত্তর আরাল সাগরে পানি প্রবাহ শুরু হয়েছে। কাজাকিস্তান সরকার বাঁধ নির্মাণের মাধ্যমে পানি পুনরায় আনতে সক্ষম হলেও গবেষকদের মতে আর কখনোই আরাল সাগরের পানি সম্পূর্ণরূপে ফিরে পাওয়া সম্ভব হবে না। এভাবেই প্রকৃতির একটু একটু করে পরিবর্তন আজকে আমাদের জলবায়ুতে কত বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে তা আমরা এখন বুঝতে পারছি। এভাবেই যেন আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি। সারা বিশ্বের জলবায়ুতে যে পরিবর্তন আসতে শুরু করেছে তার একটা ছোট্ট উদাহরণ এই আরাল সাগর। ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে আপনি প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন।